চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা হয়েছে, সেখানে লিটন দাসের নাম ছিল না। দেখুন মৌ, গত বছর 2024-এ লিটন দাস 5টা ওডিআই খেলেছেন, সেখানে লিটন দাসের রান 6, টোটাল 6, একটা ম্যাচে 9। তো সেই বিবেচনায় নির্বাচকরা হয়তো ভেবেছেন যে লিটনের উপর আস্থাটা তারা রাখতে পারছেন না, এবং বিপিএলও শুরুর ভাগে যে খুব কি বলবো ইমপ্রেসিভ খেলা তিনি খেলেছেন সেটা নয়। এনসিএল বলুন বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সব কিছু মিলিয়ে একটা খারাপ সময়ের মধ্যে লিটন দাস যাচ্ছেন। হ্যাঁ, তার ক্যাপ্টেন্সিতে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ জিতে এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় এটা লিটনের জন্যও ভালো। একটা জায়গায় কোথাও না কোথাও এসে আপনাকে একটা লাইফ লেসন পাবার দরকার আছে। লিটন দাসের মতো এরকম হাই ক্যালিবারওয়ালা ব্যাটার, আমরা তো সবাই বলি, এটা সবারই জানা, বাংলাদেশে হয়তোবা আর কেউই নেই আমি বলতে চাচ্ছি। তার যে ধরনের শর্ট সিলেকশন, যেভাবে তিনি খেলেন, কালকের ইনিংসটাতে আপনি দেখুন ক্লাসিক ইনিংস বা ক্লাসিক শর্টস, এই শব্দটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি লিটনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। একেবারে সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে লিটন দাসের। সেখানে এত বড় একটা ইভেন্টে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড কাপের পরেই হয়তোবা 50 ওভারের ফরম্যাটে সবচেয়ে বড় টুর্নামেন্ট, সেখানে লিটন দাসের নাম না থাকাটা এটা খুবই আনইউজুয়াল। হয়তো 1-2 বছর আগে হলে হয়তো বা আমরা অবাক হতাম ভীষণভাবে। আর লিটন দাসের ওভারঅল এই যে গতকালকের ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি, ম্যাচ শুরুর আগে লিটন দাসকে আপনি হাসতে দেখেছেন গতকাল, তখন তিনি সেঞ্চুরি করেছেন, যখন তিনি সাজঘরে ফিরছেন, কখনোই তার মুখে সেই তৃপ্তিটা দেখতে পাইনি। সেলিব্রেশনটাও খুব সাদামাটা সেলিব্রেশন তিনি করেছেন। একদমই আপনি লিটন দাসের কথাটা যেটা বলছিলেন যে তার রিসেন্ট পাস্টের সিচুয়েশনের কথা, লিটন দাস এখন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি জায়গা পাননি, মানে এটা চমক ছিল না, কারণ অনেকটা অনুমেয় হয়ে গিয়েছিল। এখন লিটন দাস তার মানে ক্যারিয়ারে আমরা যদি দেখে নিই, আসলে তার শুরুর 5 বছর 4 বছর এবং শেষের 5 বছর, প্রায় 9.5 বছর তিনি আসলে কাটিয়ে ফেলেছেন এই ক্রিকেট অঙ্গনে। সো সেখানে তার আসলে স্ট্যাটটা আমরা দেখতে পাচ্ছি লিটন দাসের, তিনি শুরুর যে তার প্রথম 4 বছর ছিল ক্যারিয়ারে, সেখানে 33 ম্যাচে 768 রান, 24 গড়ে, সেই সাথে একটা সেঞ্চুরি রয়েছে এবং সর্বোচ্চ রানটা ছিল তার 121-এর, এবং শেষ 5 বছরের স্ট্যাটটা নিশ্চয়ই আপনি বলতে চাইছেন। এটা কোভিডের আগ পর্যন্ত হিসেবটা আপনি বললেন, কোভিডের পরে কিন্তু একটা অন্য লিটন দাসকে আমরা দেখতে পেয়েছি অ্যাক্রস দ্য ফরম্যাট, শুধু ওডিআইতে না। 1801 রান তিনি করেছেন 61 ম্যাচ খেলে, 33 গড়, 4টা সেঞ্চুরি। তারপরেও মনে হবে যে লিটন দাসের নামের সাথে জুৎসই না। এখানে হয়তোবা টেস্টে কিন্তু লিটন দাসের অ্যাভারেজ অলমোস্ট 50 লাস্ট 5 ইয়ার্সে। তো সেই জায়গায় ওডিআইতে 33 গড়টা সেখানে গত বছরের 5টা ম্যাচে আছে, মাঝখানে একটা বছর তিনি খারাপ খেলেছেন। তার আপস অ্যান্ড ডাউনসটা কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে আছে। 15 মিনিট 2015, 2016, 17 এরকম উঠানামার মধ্যেই তার গ্রাফ চলেছে। আমার কাছে মনে হয় এরকম জোর বিজোর হিসেবে দেখলাম 2025 লিটন দাসের ভালো খেলার কথা, 2023 ভালো খেলেছেন, 21 ভালো খেলেছেন, মানে বেজোরে সে 25 ভালো খেলার কথা ছিল। আই হোপ এই ক্যালকুলেশনটা, এই জ্যোতিষী বিষয় ক্যালকুলেশনটা নির্বাচকরা করতেন, তাহলে আসলে হয়তোবা সেই গণনায় লিটন দাসকে আসলে রাখা যেত। এবং লিটন দাসের কথা কি মনে হয়েছে লিটন দাস আসলে নির্বাচকদের একটা দাঁত ভাঙা জবাবই দিলেন? হ্যাঁ, দাঁত ভাঙা জবাব বলতে কি আসলে জবাব দিয়েছেন, ফ্যাক্ট হচ্ছে তিনি জবাব দিয়েছেন। কারণ দেখেন, গতকাল যখন প্রেস কনফারেন্সে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্কোয়াড ঘোষণা করলেন এবং লিটনের প্রসঙ্গে যখন আসলেন, তখন তিনি বলেছেন যে লিটনের মানে শর্টসগুলো বা তার আউট যেভাবে হচ্ছেন বা পাওয়ার প্লেতে যেভাবে রান নেওয়ার কথা, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এটা মানে লিটন সুলভ কথা বলছিল না বা দৃষ্টিকোণ হয়ে গেছে। এটা মানে বিবেচনা করেই তারা আসলে তাকে রাখেননি। এবং মানে বাস্তবতা বা পরিসংখ্যানও কিন্তু সেটাই বলে। তার লাস্ট ওয়ানডেতে 50 2023 সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এরপর তিনি 13টির মতো হয়তো ইনিংস খেলেছেন এবং গত বছর লাস্ট তার 7টা ইনিংসে কোনো মানে ডাবল ডিজিট নাই, সিঙ্গেল ডিজিটে তার রান, ঠিক আছে। এবং সেই 50-র পর 2023-এর 50-র পর তিনি যে 13টি ইনিংস খেলেছেন, সেখানে তার সর্বোচ্চ রান হচ্ছে 45। ওকে, এবং বাকিগুলো হচ্ছে 20, 30, 7 বা আর গত বছরের কথা তো বললামই যে সিঙ্গেল ডিজিট। সো এই পরিসংখ্যানই বলে দিচ্ছিল লিটন দাসকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে। এই কালকের শটটা যদি উনি অ্যাটলিস্ট মানে আমরা যদি লাস্ট উইকে দেখতে পেতাম বা এরকম কনসিস্টেন্ট 2-3টা ম্যাচে যদি দেখতে পেতাম, হয়তো বা আসলে লিটন দাসের কে নিয়ে অন্যভাবে চিন্তা করতেন নির্বাচকদের দোষারোপ করে আসলে লাভ নেই, কারণ তারা ওভারঅল শুধুমাত্র গতকালকের ইনিংসটা তো বিবেচ্য বিষয় হতে পারে না। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটাও ঘোষণা হয়েছে, সেখানে কারা কারা থাকছেন সেটা আমরা দেখে নিতে চাইব। নাজমুল হোসেন সাতই ক্যাপ্টেন থাকছেন, অনেক আলোচনা সমালোচনা, অনেক আপস অ্যান্ড ডাউন সব কিছুর পরও। তারপর যে নামগুলো দেখতে পাচ্ছি, সৌম্য সরকার,
তানজিদ হাসান তামিম গতকালকে চমৎকার একটা সেঞ্চুরি তিনি করেছেন। সৌম্য সরকার এখনও ইনজুরিতেই আছেন, তবে খুব শীঘ্রই তিনি হয়তো ফিরবেন। পারভেজ হোসেন ইমন, এই নামটা হয়তো বা আনইউজুয়াল কিছুটা, এই হয়তো চমক বলতে হবে, অভিষিক্ত হননি তিনি। তাওহিদ হৃদয়ের নাম আছে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ দুই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, জাকার আলী অনেক সম্প্রতি দারুণ ছন্দে তিনি আছেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ দুই স্পিন অপশন, তাসকির আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান চারজন পেসার। আমার কাছে মনে হয় না সেটা নিয়ে কোনো ডাউট আছে বলে, এবং শরীফুলের নাম না থাকা, লিটন দাসের নাম না থাকা, এইটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। অনেকে সাব্বির রহমানের নাম না থাকা নিয়ে আলোচনা করছেন, আলাউদ্দিন বাবুর নাম না থাকা দিয়ে। আসলে চাওয়া পাওয়ার তো শেষ নেই মানুষের, কিন্তু কথা হচ্ছে আমার কাছে মনে হয় এইটাই স্কোয়াড হবার কথা। খুব বেশি হয়তো পারভেজ হোসেন ইমনের নামটা এখানে খানিকটা বিফিটেড না মনে হতে পারে, এছাড়া চমক কিন্তু নেই খুব একটা না। হ্যাঁ, ওইটাই যে সবসময় মানে স্কোয়াড দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আমরা চমকের মানে থাকা অথবা না থাকাতে চমক থাকে, না থাকাতে কিছুটা ছিল, তাও অনুমেয় ছিল যেহেতু লিটন দাস, এটা শরীফুলেরটাই কিছুটা আসলে তার ইনজুরি কনসার্নও ছিল, সব কিছু মিলিয়ে। এবং যাদের নাম আসলে আমরা পেস ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখন আসলে পারফর্ম করছেন। এবং স্পিনারদের ক্ষেত্রেও মিরাজ, রিশাদ, নাসুম, বেশ দারুণ একটা ব্যালেন্স টিমই। প্রধান নির্বাচকও গতকাল বলেছেন যে তারা আসলে সব দিক বিবেচনা করেই এই নামগুলো তারা সিলেক্ট করেছেন, এবং তারা ব্যাটারদের ওপর গুরুত্ব দিয়েছেন, যদিও যেহেতু লিটন দাস ফর্মে নাই, এবং পারভেজ হোসেন ইমনের ভেতর তারা নিশ্চয়ই সেরকম কিছু একটা দেখেছেন বলেই তাকে স্কোয়াডে রাখা হয়েছে। এবং তিনি বারবার বলছিলেন যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে হবে পাকিস্তানে খেলা, এবং লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা কি দেখেছি, যে আমরা 296 রান 300 করেও আমরা কিন্তু সেই রান ডিফেন্ড করতে পারিনি। সো পাকিস্তানের ক্ষেত্রেও এমন হতে পারে, সেই সম্ভাবনা বা সেই ভয় সব কিছু কাটিয়ে তিনি আসলে বলছেন যে আশা তিনি রাখছেন, এবং ব্যাটারদের মানে লিস্টটা যাতে একটু লম্বা হয়, তিনি তার কথাতে যেটা আভাস পাওয়া যাচ্ছিল যে ব্যাটারদের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, যারা মোটামুটি রানে থাকতে পারবেন সেরকম একটা একাদশী তারা চিন্তা করবেন, যেহেতু পাকিস্তানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে। যদিও দুবাইতে আবার আমরা একটু ভিন্ন ধরনের দেখতে পারি, এবং বাংলাদেশের প্রথম তো গ্রুপ পর্বে মাত্র একটা ম্যাচই দুবাই ভারতের সঙ্গে, প্রথম ম্যাচটাই। হ্যাঁ, সেই অনুযায়ী আমাদের যথেষ্ট ভালো স্পিনার নেওয়া আছে। নাসুম আহমেদ অনেকদিন পর ন্যাশনাল টিমে কি বলবো আইসিসি ইভেন্টে তিনি খেলবেন, বিশ্বকাপের তিনি ছিলেন দলে, যদিও ম্যাচ খেলার সুযোগ খুব একটা পাননি। ওভারঅল সব কিছু নিয়ে আমরা বলতে পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটা মোটামুটি ঠিকঠাকই আছে, ব্যালেন্স টিম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.